ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব, কারণ আজ সেই মহারণ। রবিবাসরীয় এই রাতে ফুটবল ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে কোটি কোটি মানুষ। একদিকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লিওনেল মেসির শেষ সিংহাসন রক্ষার লড়াই, আর অন্যদিকে ইউরোপ সেরা আক্রমণাত্মক শৈলী নিয়ে হাজির একবারের চ্যাম্পিয়ন, একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, যেখানে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করতে প্রস্তুত তরুণ তুর্কি লামিন ইয়ামাল। অভিজ্ঞতা বনাম তারুণ্যের এই দ্বৈরথে শেষ হাসি হাসবে কে? কার হাতে উঠবে স্বপ্নের সোনালী ট্রফি? তবে এই ফাইনালের উত্তেজনা মাঠের ফুটবলারদের ছাড়িয়ে পৌঁছে গেছে রেফারিং টেবিলেও। ফাইনালে পরিচালনার দায়িত্বে থাকছেন স্লোভানিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আর এখানেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পরিসংখ্যান। এই রেফারির পরিচালনায় স্পেন আজ পর্যন্ত একটি ম্যাচও হারেনি, আর ঠিক উল্টো দিকে আর্জেন্টিনা জেতেনি একটি ম্যাচও। আজ কি তবে ভাঙবে আর্জেন্টিনার এই অভিশপ্ত রেকর্ড, নাকি স্পেনের অপরাজেয় যাত্রা অক্ষুণ্ণ থাকবে? দুই দলের শক্তির ভারসাম্যই বা কেমন? আক্রমণ ভাগে কার ধার বেশি? ফাইনালের আগে টুর্নামেন্টে আর্জেন্টিনা যেখানে গোল করেছে 19টি, সেখানে তাদের রক্ষণ ভেঙে প্রতিপক্ষ গোল করেছে 7টি। অন্যদিকে রক্ষণের দিক থেকে প্রায় দুর্ভেদ্য প্রাচীর খাড়া করেছে স্পেন। পুরো টুর্নামেন্টে তারা হজম করেছে মাত্র একটি গোল, করেছে 13টি গোল। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ নাকি উনাই সিমোন, কার বিশ্বস্ত দাস্তানা আজ দলকে ম্যাচ জেতাবে? আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণ কি পারবে স্পেনের এই লৌহ কপাট ভেঙে গুড়িয়ে দিতে? ইতিহাস বনাম বর্তমানের এই মহাযুদ্ধে কার পাল্লা ভারী? মাঠের কৌশল নাকি ভাগ্যের রেখা? কে হবে বিশ্ব ফুটবলের নতুন সম্রাট? অপেক্ষার কিছুক্ষণে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিশ্বকাপ ফাইনালের আগে দু দলের রণকৌশলের চুলচেরা বিশ্লেষণ করতে আজ স্পোর্টস ইউনে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা সাংবাদিক মণিময় রায় এবং প্রাক্তন ফুটবলার তথা কোচ নুপুর দাশগুপ্ত। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময়দা, আপনার কাছে আসি প্রথমে। ফুটবল এইবারের 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং খুব বিশ্লেষণ করেছেন। আড্ডায় আপনি ছিলেন নিউজ ভ্যানগার্ডের। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত দু দলের যে সামগ্রিক পারফরমেন্স এবং ট্যাকটিক্যাল ব্যালেন্স, এই জায়গাটাকে মাথায় রেখে আপনার কি মনে হচ্ছে ফাইনালে কার পাল্লা বেশি ভারী, স্পেন না আর্জেন্টিনা? এটা দুটো দিক আসলে। মুকুটের কথাটা যদি ভাবি তাহলে তাদের দুজনের দর্শনই দুরকম। একজনের ফুটবল দর্শন যদি মানে পিক দ্য বল, আরেকজনের বল দর্শনটা হয়ে থাকে যে শর্ট অ্যান্ড রান, এবং মাঠটাকে যেখান থেকে সম্ভব মনে হবে সেখান থেকেই তোমাকে মাঠটাকে দখল করো। এটা হচ্ছে স্পেনের, এটা মানে ওই যে তাদের যে নিজস্ব যে ঢং আছে, নিজের ঘরানাটাকে সেইভাবেই প্রস্ফুটিত করে, এর বাইরে যেতে পারে। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ওদের বয়স। গড় বয়সটা এদের এত কম, যার ফলশ্রুতিতে সেমিফাইনালের কথাই যদি বলি, সেমিফাইনালে মানে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি দৌড়ে, একদম দৌড়েই হারিয়ে দিয়েছে। এই জায়গাতে মানে ফ্রান্স অতটা সুবিধা করতে পারলো না, ওইখানেই মাঠটা খেয়ে গেল। আর্জেন্টিনার ক্ষেত্রে বয়সের একটা গন্ডগোল থাকলো, কিন্তু এত অভিজ্ঞ একজন ফুটবলার রয়েছে, যে কোনো সময়ে যে কোনো খেলার যে কোনো জায়গা থেকে উনি খেলা ঘুরিয়ে দিতে পারেন। তার একাধিক প্রমাণ হয়ে গিয়েছে, অন্তত 11 বার হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে দাঁড়িয়েই দু দলের স্ট্র্যাটেজি আমরা যা এই পর্যন্ত যা দেখেছি, তাতে তুমি দেখো, বিপক্ষকে বোঝো, বুঝে তারপরে আক্রমণে যাও। স্পেনের ক্ষেত্রে যে আগে আর্জেন্টিনাকে বোঝার নতুন কিছু নেই, খুব কাছ থেকেই দেখেছে, এতগুলি ম্যাচ হয়েছে, ফাইনাল পর্যন্ত যাওয়া। আর স্পেনের দুর্গ সামলানো, যে ওদের দুর্গটা সামলানো যে সাংঘাতিক গুরুত্বপূর্ণ,
তার প্রমাণ হচ্ছে তার পরিসংখ্যান, একটি মাত্র গোল গোল খেয়েছে। খেয়েছে। এবং স্পেন কাউন্টার অ্যাটাকে খুব তাড়াতাড়ি আসে, সেটাকে আটকে দিতে পারলেই হবে। যে কাজটা স্পেন করেছিল সেমিফাইনালে, যে ডেম্বেলে এবং এমবাপ্পেকে মাঝমাঠেই আটকে দেওয়ার যে ট্যাকটিক্সটা তারা নিয়েছে, সেখানে তারা সফল হয়েছে। কিন্তু মেসি তো এমবাপ্পেও না, ডেম্বেলেও না, মেসি হচ্ছেন মেসি, যার ফলশ্রুতিতে তার পাশে যে ফুটবলারগুলি রয়েছে, বিশেষ করে এই যে অল্টারনেটিভ ফুটবল, যেগুলিকে মানে ওরা পরবর্তী সময় চেঞ্জ ফুটবলার হিসেবে যাদের নামায়, যেমন আর্জেন্টিনার এই যে মানে খুব কাছাকাছি থেকেই যদি আমরা দেখি, এই যে এনজো ফার্নান্ডেজ বলে, আপনারা যারা আমাদের কথা শুনছেন তারা দেখবেন 24 নম্বর জার্সি পরে যে ফুটবলারটা খেলে, এই ফুটবলারটা চোখে পড়ে না বটে, কিন্তু এমন একটা কাজ করে দিয়ে যায় মাঝখান থেকে, তাকে আগে থেকে আন্দাজ করা যায় না। ওকে যে আমি টার্গেট করে রাখবো, কাটকে রাখবো, ওকে ধরে রাখবো, বোতলবন্দি করে রাখবো, এগুলি হয় না, অনেক সময় ওর পক্ষে হয় না। ফলে অনেক ম্যাচ সে বিভিন্নভাবে চেঞ্জ করে দিয়েছে। ঠিক তেমনি ইয়ামালের ওপর নির্ভরশীল। ইয়ামাল কিন্তু আমরা যেভাবে দেখি, 19 নম্বর জার্সি পরে, ওর বয়স 19। হ্যাঁ, তো এই যে জায়গায় ইয়ামালের যা মানে যা লেভেল, যে পদ্ধতিতেও খেলার কথা, সেই জায়গায় কিন্তু এখনো সে যেতে পারেনি। এটা আমার বক্তব্য না, বিশেষজ্ঞ হিসেবে মতামত দিচ্ছি না, আমি শুনে শুনেই বলছি, বিশেষজ্ঞরা যারা বলছেন ইয়ামাল তার নিজস্ব জায়গায় এখনো পৌঁছতে পারেন, এবং আজ রাতেই তার শেষ সুযোগ, এই জায়গাটা থেকে। সুতরাং লড়াইটা আমরা এই মানে লেমিনে ইয়ামাল আর মেসির ভেতরে লড়াইটা হবে কিনা, কারণ একটা মানে ছবি দেখছিলাম সেদিন, ওর জন্মতে ওকে চান করাচ্ছেন লিওনেল মেসি, এরকম ছবিও আমাদের, মানে ঠিক মানে আড়াই মাস কি 3 মাসের শিশু, মানে বইতে পারে না ঠিক মতো যখন মেসি যখন খেলতে শুরু করেছেন, মেসি ঠিক। এখন যারা দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, আপনারা অনেকেই পরিসংখ্যান জানেন। পরিসংখ্যান কি বলছে? আর্জেন্টিনা এই পর্যন্ত মোট 7 বার বিশ্বকাপের ফাইনাল উঠেছে। এর মধ্যে তারা 3 বার চ্যাম্পিয়ন, 1978, 1986 এবং 2022 সাল। এবং এই যে চতুর্থবার, মানে 4 বার ওরা রানার্স হয়েছে, এবার চতুর্থবার যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চতুর্থবার হবে। আর এদিক থেকে 4 বার ওরা রানার্স হয়েছে, রানার আপ 1930 সাল, 1990, 2014 এবং 2014 সালে। এবং স্পেন প্রথমবার মানে 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফাইনালে ওঠে এবং নেদারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে। সিগনিফিকেন্টলি এই যে নেদারল্যান্ডসকে হারিয়ে তো 2010-এ ইয়ে হলো, চ্যাম্পিয়ন হলো, 2014-তে প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে 5 গোল খেয়েছিল। এখন 16 বছর পর এই জায়গায় গেছে আর কি। এখন 16 বছর পর আবার স্পেন বিশ্বকাপ ফাইনালে। এখন বিশ্বকাপে ফাইনালে স্পেনের রেকর্ড, যে ফাইনালে কখনো হারেনি, কারণ একবারই উঠেছে, একবারই জয়লাভ করেছে। আর এদিক থেকে আর্জেন্টিনা 7 বার উঠেছে, 4 বার হেরেছে, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন পরিসংখ্যান একদিকে স্পেনের নিখুঁত ডিফেন্সকে এগিয়ে রাখছে, তো অন্যদিকে আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণ, তার অবশ্যই এবং অভিজ্ঞতার পাল্লা, সেখানে অবশ্যই আর্জেন্টিনার বেশি। কিন্তু আপনার কি মনে হয় নুপুরদা, আপনার কাছে কার পাল্লা আজ রাতে ভারী মনে হচ্ছে? খেলার মধ্যে তো একটা আছে টেকনিক, আর একটা আছে তোমার পদ্ধতি, যেটা বলে। এদিকে ব্রাজিল, ব্রাজিল কি বলি, আর্জেন্টিনা আমার খুব সম্ভব মনে হইতেছে আজকে খেলার স্টার্টের 15-20 মিনিট টাফ ফুটবল খেলবো তাদের সঙ্গে। স্পেন আর্জেন্টিনা খেলার পর ওদের যে ছন্দটা আছে, ছন্দটা ভাঙা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, একটু গায়ে জোরামি খেলবো, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এটাই ট্যাকটিক্সটা এখানেই তাদের। আচ্ছা, যেমন ইংল্যান্ডের লগে প্রথম 10 না 15 মিনিটে 19টা না কতটা ফাউল হয়েছে, এর মধ্যে 12টা বোধহয় আর্জেন্টিনা করছে, তারপরে গিয়ে খেলাটা খেলছে। ওকে, মানে মনোবল ভেঙে দেওয়া, তাদের স্ট্র্যাটেজি ভেঙে দেওয়া, তাদেরকে এই তাদের যে ছন্দ যদি খেলতে দেয়, তবে আর্জেন্টিনা একটু অসুবিধা হইব। আর ছন্দ যদি ভাঙা দিতে পারে ওদের, তবে মনে হয় না। যেখানে খেলাটা আটকে যায় গিয়া, বক্সের উপরে দেখবেন কন্টিনিউ আইতেছে, কিন্তু ডিফেন্স করে তারা সরাই দিতেছে, ওই জায়গায়
ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দরকার। এখন এই যে এই ইন্ডিভিজুয়াল প্লেয়ারটার ক্ষেত্রে হ্যাঁ মেসি অনেকখানি আগে দিছে। ইংল্যান্ডের ম্যাচে দেখা গেছে তারা ক্রস ওয়াইজ মারছে, 4 জনে মিলে আটকাইছে, তারপরেও পারে নাই। ইংল্যান্ডের এগেইনস্টে নূপুর একটা অন্য সমস্যা হয়েছে, ইংল্যান্ডের টেকনিক্যাল ভুল ছিল। হ্যাঁ, ওই প্রথম গোলটা পাওয়ার পরে তারা ডিফেন্সিভে 9 জন ডিফেন্স নিয়ে আপনার মেসির মতো বল প্লেয়ারকে আটকে রাখা যথেষ্ট, দীর্ঘক্ষণ আটকে রাখা যাবে না। 13 মিনিটে 3খান প্রায় 2-1 নিয়ে নিল। দ্বিতীয় গোলটা তো মানে ওয়ার্ল্ড ক্লাস গোল। এই সমস্ত জায়গায় এই টেকনিক্যাল ভুলটা আমার মনে হয়, এই যে স্ট্র্যাটেজি গুলো একটা গোল দিয়ে দেওয়ার পর যে মানে আবার স্পেনের যে কোচ এবং আমাদের আর্জেন্টিনার কোচ, তারা এদিকে বোধহয় বন্ধুসুলভ বন্ধু তারা, যার লিগে তার মন্তব্য দেখলাম যে আর্জেন্টিনারে চায় নাই ফাইনাল। আচ্ছা, মানে স্পেনের কোচ আর্জেন্টিনাকে চায়নি, বন্ধুকে চায়নি। এখন এই যে ভয় থেকে হতে পারে, ভয়ের দিক থেকে হতে পারে অনেক সময়। ওকে আমি চিনি, আমি ওকে চাই না। এখন এই যে স্পেনের যে রুদ্রি, পেদ্রি বা ফেবিয়ান রুইসের মতো যে মিডফিল্ডাররা মানে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন, এটা তো ঠিক আমরা দেখেছি। অন্যদিকে আর্জেন্টিনার ডিপল বা এনজো, ম্যাপ্যাক, এই যে মানে এরা কিন্তু মানে কাউন্টার অ্যাটাকে মানে ওস্তাদ। যখনই কোনো উল্টো যে টিমটা আপনার খেলাটার মধ্যে 2-4 যত কম সময় করতে পারবো সেই আগে যাবে। ওকে, 2-4 কথাটা আমি বুঝাইতে পারছি না জানি না, যে খেলার মধ্যে যত স্পিড, এই যে বক্সের উপরে দেখেন ছোট ছোট ওয়াল করে, যেটা নিখুঁত আমরা দেশে আমরা দেখি না, কিন্তু এইবার খেলায় দেখছি আমি, এটা যেটা বুঝছি যে এত লোকের মাঝখানে স্পিডের উপরে বেরিয়ে যাচ্ছে ওয়াল করে ঠিক বেরিয়ে যাচ্ছে। না, এখন এখানে আর্জেন্টিনার পায়ের জাদু আর স্পেনের বলা হচ্ছে যে দলগত একটা ওইটা না স্পিড আছে, ওই স্পিডটা যদি আটকায় দিতে পারে এখানে, তাহলে এখন কতটা মানে এই যে মনে মধ্যে মাঝ মাঠের দখল ও গেম কন্ট্রোল কতটা গুরুত্বপূর্ণ হবে মাঝ মাঠ? অবশ্যই ফুটবল তো এই জায়গাটাই আসল মেরুদণ্ড, এইটাই আসল। কিন্তু এই আর্জেন্টিনার দিক থেকে যেটা সবচেয়ে ভয়ের, যে ওদের ডিপ ডিফেন্স নিজেদের জায়গাতে নেই, একটা হচ্ছে ভয়। আচ্ছা, ভয়টা কি আমি বলি, বিশেষ করে যে মানে তাদের ডিপ ডিফেন্সে দেখবেন এই জার্সি নাম্বার 6 মার্টিনেজ প্রি কোয়ার্টার ফাইনাল থেকে একটা ইয়েলো কার্ড দেখে বসে আছে। আচ্ছা, যার ফলে ও মানে তার মেরিট অনুযায়ী সে সেইভাবে ঝাঁপাতে পারছে না। গ্রুপ লিগে যেভাবে ও খেললো, যেভাবে খেলছে ও যেমন বিপক্ষের কাছেও একটা ভীতি, পাশাপাশি নিজের দলের কাছে সেইভাবে ঝাঁপাতে পারছে না। যে গোলগুলি ওরা ইংল্যান্ডের এগেইনস্টে যে গোলটা খেয়েছে, তার আগের ম্যাচে যে দুটো গোল খেলো, এই জায়গায় দাঁড়িয়ে এই ডিপ ডিফেন্সের এতখানি গ্যাপ আমরা আশা করি না, কোনো দিনই আমরা আশা করি না। কালকে যেমন আর্জেন্টিনার মতো দল, হ্যাঁ কালকে যেমন খেলাটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, 10খানা গোল, 12খানা 11খানা গোল হয়েছে দু দল মিলে। সেমিফাইনালেই 8 গোল হয়েছে, হ্যাঁ, ব্রাজিল ভার্সেস জার্মানি 8 গোল হয়েছে, 7-1 ব্রাজিল হেরেছে। এরকম ঘটনা আছে ওয়ার্ল্ড কাপই তো সেই জন্যই তো ওয়ার্ল্ড কাপ। কিন্তু কালকে যেভাবে মানে এমবাপেকে ছেড়ে দেওয়া হলো আর কি, এমবাপের যে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমার কাছে তখন কেন জানি মনে হচ্ছিল যে এইভাবে ডিপ ডিফেন্স দাঁড়িয়ে দেখে ওয়ার্ল্ড কাপে বা আন্তর্জাতিক মানে এই ধরনের মানে দাঁড়িয়ে দেখা তো মানে মনে হচ্ছে ওকে যেমন 10 গোল করতে দেওয়া হচ্ছে। এই ছেড়ে দেওয়াটা কি মানে যেহেতু এটা তৃতীয় স্থানের লড়াই তার জন্য নাকি মানে এটা এমবাপেকে আপনি 10 গোল করার সুযোগ বলছেন? আমার এমবাপে মিস করেছেন, একদম সহজ গোল মিস করেছেন, জায়গায় পৌঁছতে পারেননি, ইত্যাদি ইত্যাদি, এগুলি হতে পারে, এটা খেলার ভেতরে হতে পারে। কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমার কাছে খুব খারাপ লেগেছে যে ইংল্যান্ডের এই অসাধারণ ডিপ ডিফেন্স তারা দাঁড়িয়ে দেখলো উনি হাঁটতে প্রায় গোলটা করে দিয়ে গেলেন পায়ের চেটো দিয়ে। এই যে জায়গাটা, এই জায়গাগুলি আর্জেন্টিনার ক্ষেত্রেও তাদের ডিপ ডিফেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, নিকোলাস যে প্লেয়ারটা আপনারা যারা খেলা দেখবেন তারা দেখবেন, তারপরে মার্টিনেজের কথা বললাম, মানে ক্রিস্টিয়ান রোমারো, এই যে 13 জার্সি নাম্বার 13, এদের অ্যান্টিসিপেশন সম্পর্কে আমার কোনো বক্তব্য, কিন্তু ওদের অ্যাডভান্টেজ যেটা ডিপ ডিফেন্সে যেমন ডিসঅ্যাডভান্টেজ আছে নবুরদা,
তেমনি অ্যাডভান্টেজ ওদের গোলকিপার মার্টিনেজ। মার্টিনেজের অ্যান্টিসিপেশন আমার দেখা এই পর্যন্ত, যদি আমি কেপ ভার্দের গোলরক্ষককে না ধরি, আউটস্ট্যান্ডিং ব্যাপার, ওটা করে ফেলেছে হয়তো, এটাও হতে পারে। কেপ ভার্দে এই দুজন ফাইনালিস্টের বিরুদ্ধে ড্র করেছে, স্পেনের বিরুদ্ধে 0-0, আর্জেন্টিনার বিরুদ্ধে 2-2। এই যে জায়গা, এই যে কেপ ভার্দের খেলা, রোজিনোকে বাদ দিলে আপনি বলছেন মার্টিনেজ, তাহলে মার্টিনেজকে আউটস্ট্যান্ডিং লাগছে। আমি সিমনকে খাটো করছি না, কিন্তু সিমনের যে ডিপ ডিফেন্স, এটাকে ক্রস করে সিমনকে তাক করা, তাকে ওপেন পাওয়া যথেষ্ট কঠিন ব্যাপার। তো ওদের ডিপ ডিফেন্সটা আউটস্ট্যান্ডিং এই স্পেনের। ফলে সেই দিক থেকে মার্টিনেজকে দেখাতে হয়েছে অনেক বেশি, তার যে কারিশমাটা অনেক বেশি দেখাতে হয়েছে, এবং সেটা তার অ্যাডভান্টেজ হয়েছে। আপনি এর আগের একটা ম্যাচ, প্রি কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ, ওদের গোলকিপারটা উঠে যাওয়াতে কোয়ার্টার ফাইনালে, হ্যাঁ কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ দেখছিলাম, এই গোল তারপরে কিন্তু ওদের সুবিধা হয়ে গেল। ইজিপ্টের লোকে বোঝা না, ইজিপ্ট না, আরেকটা ম্যাচ, এটা হচ্ছে ওদের আমাদের যেটা বুকের থেকে বল বেরিয়ে গেল, যেটা জুনিয়র গোলকিপার ছিল। এই জায়গাটাতেই মানে গোলকিপারদের একটা মুখ্য ভূমিকা থেকে যায় এই সুইজারল্যান্ডের এগেইনস্টে। এর খেলাটাতেই এইখানে আমরা গোলকিপারকে সাংঘাতিক ভাবে দেখি। আর্জেন্টিনার গোলকিপার হচ্ছে অ্যাডভান্টেজ, কিন্তু তাদের আপনি চিন্তা করে দেখুন, আপনি নুপুরদা ব্যাপারটা ভালো বুঝবেন, উনি মাঠ থেকে উঠে আসা মানুষ, উনি আরো নিজের অভিজ্ঞতা থেকে বলবেন। আপনি দেখুন এই যে স্পেনের যে মিডফিল্ড থেকে আর ডিপ ডিফেন্স থেকে যে প্লেয়ারটা উঠে এসে গতদিন গোল করলো, মানে একটা নিজেদের ভেতরে 10 আর 12 এদের ভেতরে নিজেদের ভেতরে খেলে নিয়ে যে সেকেন্ড গোলটা করলো, ডিপ ডিফেন্স থেকে একটা ডিপ ডিফেন্ডার উঠে আসতে পারে কখন? যখন তার আত্মবিশ্বাস চরম জায়গায় চলে যায়। আমার ডিপ ডিফেন্স অত্যন্ত শক্ত পারবেই, এটা ঠিক যে অন্যরা মানে ইংল্যান্ড বা ইয়েরা, দ্যাট ইজ আমাদের ফ্রান্স, যত দ্রুত কাউন্টার অ্যাটাক করে, মানে কিন্তু অতটা করে আর্জেন্টিনা অতটা দ্রুত কাউন্টার অ্যাটাক করে না। তারা মানে আপনি যদি দেখেন যে এর আগের পর্যন্ত ম্যাচের যদি আপনি হিসেব নেন, দেখবেন খুব কাছাকাছি এদের পাস, নিজেদের ভেতরে পাস দেওয়ার সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, দেখবেন খুব কাছাকাছি। কিন্তু মনিটরিং করার যে বিষয়টা, এটা তো একজন মাঝখানে দাঁড়িয়ে আছে, লিওন মেসি। ইনি যে মনিটরিংটা করেন, খেলাটাকে বোঝেন, নালে আপনার 13 মিনিটে এই ধরনের গেম বার করে নেওয়ার ঘটনা হঠাৎ করে হয়েছে, একটা গেম হয়েছে, ঘটনাটা একাধিক খেলা কিন্তু এখানে অনেকেই বলছেন নুপুরদা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে আর্জেন্টিনা শেষের দিকে প্রথমে গোল হজম করছে, তারপর আবার দেখা যাচ্ছে 2 গোল দিয়ে দিচ্ছে, 3 গোল দিয়ে দিচ্ছে। এটাকে আর্জেন্টিনা বলছে প্রথমে বিপরীত মানে বিপক্ষকে উইক হতে দিচ্ছে, বিপক্ষকে দৌড় করাচ্ছে, উইক হতে দিচ্ছে, এবং শেষ 10-15 মিনিট বা এক্সট্রা টাইমের যে সময়টা, সেটা আর্জেন্টিনা এতটা বেগ দিচ্ছে যেটা মানে সত্যি সহ্য করতে পারতেছে। এটা কি ঠিক? এটাও একটা টেকনিক তাদের, যে শেষ মুহূর্তে একটা চাপ দিমু, তখন যা হয় হলো। এবং ওই সময়টা কাজে লাগছে। হ্যাঁ, ওই সময় লিও মেসি কিন্তু দারুণ খেলে এই জায়গাটা। লাস্টের মিনিট 10-15 মিনিট যে মনে হয় আলগা কিছু হয় তার শরীরে, ও উপর দিকে চায় একটু, তারপরে আরম্ভ। আমি 2টা ম্যাচই দেখছি, আর্জেন্টিনা গোল খাইছে, উপর দিকে চাইলো, লাস্ট তখন 15 মিনিট কি এরকম। এরপরে তো একটা খেলা দিল, নিজে করলো একটা গোল, সেকেন্ড গোলটা করাইলো, এবং শুধু তা না, ডান পায়ে সেন্টার করছে। মেসি বাঁ পায়ের প্লেয়ার, কিন্তু ডান পায়ে যে করছে একবার নিখুঁত। যে আমরা অনেকেই বলি যে বাম পায়ের প্লেয়ার, আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, ও বাম পায়ে ম্যাক্সিমাম খেলে, ও খেলে রাইট পজিশন। দেখেন খেলাটা এই কারণে খেলে, যখন ভিতর দিকে কাট করে ওইটা বাঁ পায়ে লাগছে, আলটিমেটলি কাট মানে শটটা নেয় গোলে বাঁ পায়ে নেয়। তারপরে এই স্পেনেরও যে ওই প্লেয়ারটা 19 নম্বর প্লেয়ারটা, ও কিন্তু একই টাইপের, ও কিন্তু বাঁ পায়ের প্লেয়ার, সেন্টার করছে বাঁ পায়ের উপরে করছে, রাইট সাইডে খেলতে আছে। আমি একটা দেখছি বাম পায়ের মধ্যে সুন্দর সেন্টার করছে, আউটসাইড। আগে যে মানে ইয়েগুলো ছিল যে বাঁ পায়ে যদি প্লেয়ার হয় তাহলে লেফট উইং এ খেলবে,
ডান পায়ে প্লেয়ার হলে রাইট উইং এ খেলবে, এখন উল্টোটা হচ্ছে, মানে এখন না tactics অন টা দেখা পাল্টে যায় যাচ্ছে। সুবিধা হয় হ্যাঁ। আপনি যদি বা পায়ে বা সাইডে থাকেন, তাহলে গোলে মানে গোলে মারার সময় কিন্তু আপনার ডাইন পাটা ইউজ হচ্ছে, আপনার বা রাইট সাইডে খেলতেছেন, লেফট সাইড খেলতেছেন, কিন্তু যখন এদিকে বলে বা পায়ে হয় না, কমে যায়, অ্যাঙ্গেলটা কমে যায় বা পায়ে shot খুব খেললে। কম, 0 বা 1 পয়েন্ট সামথিং থাকে, একটা কিন্তু দুর্বল- ডাইন পায়েই ম্যাক্সিমাম লাথি মারতে পারে। একটা এবং হয় কি accurate। আমরা অনেকটা আমরা দেখতে দেখতে একটা প্রচারেও যাই, মেসি যে পেনাল্টিগুলি মিস করেছে ডান পায়ে শট, ডান দিক থেকে লাস্ট পেনাল্টিটা তো মিস করেছেন উনি ডান পায়ে, ফলে অনেকে ভাবছে ওনার ডান পায়েটা দুর্বল। আসলে যে কথাটা নুপুরদা বলেছেন, লাস্ট ম্যাচে গোল করার নেই, কিন্তু দুটো ক্ষেত্রেই তার ভূমিকা ছিল 100%। মানে সবচেয়ে বড় জিনিস যেটা দেখছেন যে এতদিন দেখি নাই, যে ডাইন পেয়ে একটা নিখুঁত সেন্টার করে দিছে যে ওর মাথা ছোঁয়ানো ছাড়া আর কোনো কাজ নাই। কোনো দ্বিতীয় কোনো কাজ ছিল না। এবং একদম, একদম। আর ঠিক, সেকেন্ড গোলটা দেখার জন্য তো আমরা হাজার হাজার মাইল দৌড়তে পারি ইচ্ছে করলে। এত নিখুঁত, বলটা ঢুকলো একটুখানি ডিপস করে ঢুকে বললো, গোলকিপার কি আউটস্ট্যান্ডিং গোলকিপিং করছেন, উনি চেষ্টা করেও পারলেন না, একটু এদিকে 1 সেকেন্ডের এদিক ওদিক হয়তো আটকে দিতে পারতেন। কিন্তু যে জিনিসটা মানে বলার কথা, এই ল্যাটিন আমেরিকান ফুটবল যারা দেখেন, যারা আপনার পরিসংখ্যান নিয়েও দেখবেন, যদি অতিরিক্ত সময় মতো যায় খেলা যায়, তাহলে কিন্তু এটা অ্যাডভান্টেজ ল্যাটিন আমেরিকার অতিরিক্ত সময় পর্যন্ত। ইউরোপিয়ান স্পিডের উপর খেলে, 90 মিনিটের পর স্পিডটা অটোমেটিক কমে আসে। আর হচ্ছে অ্যাকিউরেসিটা ল্যাটিন আমেরিকান ফুটবল বেশি। পেনাল্টি শুটআউটে এদের মানে পার্সেন্টেজটা বেশি হয়ে যায়। আমি স্পেনের কথা বলছি না, স্পেন ধরুন মানে যদি আমরা লাস্ট হিসেব দেখি, তাহলে স্পেনের যা ম্যাচ ধরুন হল্যান্ডকে তারা 1 গোলেই হারিয়েছিল উইদিন দা পিরিয়ড, 90 মিনিটের মধ্যে। এক্সট্রা টাইমে যায় না। হ্যাঁ, ওই ইয়ানেস্তার যে গোলটা, এটা এখনো চোখে ভাসছে, এটা আউটস্ট্যান্ডিং। ফলে এদের স্পেনের যে ট্যাকটিক্যাল মেথড নতুন করে শেখার আর কিছু নেই, কিন্তু যেহেতু এই মানে মেসি রয়েছেন, মেসির সামনে আবার 2টো গোলের টার্গেটও আছে, সেটার থেকেও বড় কথা যে পরপর দুবার, মানে ব্রাজিল 1958 1962-তে পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন, ব্রাজিলের 3বার ফাইনাল খেলার একটা রেকর্ড আছে, পরপর 3বার। অনেকের কারণ নাই, আর বাকিরা নাই, অনেকেরই নেই, অনেকের নাই, কারোরই নাই, আজকে দেখলাম যে নেই। তো এই হ্যাঁ, 2টো করে আছে। এই যে জায়গায় এখানে ল্যাটিন আমেরিকান ফুটবলটাকে সবাই সমীহ করে সব সময়, আজকেও করবে। এবং স্পেনের যে কোচের কথা বলছেন, আমি চাইছিলাম না যে আর্জেন্টিনা আসুক, উনি একেবারে মানে হাওয়ার থেকে কথাটা বলেছেন, ঘটনাটা তা না। ল্যাটিন আমেরিকান দলকে সামনে থেকে দেখ, আপনি চিন্তা করে দেখেন কতটা কাছাকাছি থাকে। আমি একটা হিসাব করে দেখেছি যে তাদের 598খানা মানে পাস নিখুঁত হয়েছে, মানে 598টা পাস স্পেনের ক্ষেত্রে, ঠিক কাছাকাছি রয়েছে 578টা পাস নিখুঁত করেছে এরা, এই আর্জেন্টিনা। দেখা গেছে যে বল দখলের ক্ষেত্রে তারা যদি 66% হয়ে থাকে, সেই দিক থেকে বল দখলের ক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু আমার আর্জেন্টিনা এগিয়ে 93%। এই যে জায়গাগুলি একটা ম্যাচের সব মিলে, এই বল দখল ধরে রাখতে পারেনি, গোল খেয়ে গেছে, কাউন্টার অ্যাটাকে পৌঁছতে পারেনি, মানে ডিফেন্সের দুর্বলতা ইত্যাদিগুলি আছে যেটা স্পেনের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তুল্যমূল্য যদি আমরা বিচার করি, তাহলে ম্যাচ হবে মানে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মতো। কিন্তু এখন স্পেনের যে মাঝ মাঠের যে মানে একটা পাসিং বা পজিশন ভিত্তিক ফুটবল, সেটাকে নষ্ট করতে, যেটা নুপুরদা বলছিলেন, সেটা নষ্ট করতে হাই প্রেসিং করবে কি, মানে এটা করতে আর্জেন্টিনা কি করবে কি? প্রথম 15-20 মিনিট করবে, যেটা ইংল্যান্ডের এগেইনস্টে হইছে, দেখলাম না, ইংল্যান্ডের এগেইনস্টে কিন্তু প্রথম 15-20 মিনিট খুব টাফ ফুটবল খেলছে তারা, রাফ না, টাফ। আর স্পেন একটু ওই দিকে, এখন আর্জেন্টিনার ভক্ত যারা, তারা তো নিশ্চয়ই এটাকে টাফ বলবে, না কিন্তু নুপুরদা এটাকে টাফ, অনেকেই বলছেন যে রাফ টাফ দুটোই খেলছে আর্জেন্টিনা এবার। সেই জায়গাটা তো একটু আমাদের আলোচনার প্রয়োজন আছে, কারণ এবারে বিশ্বকাপ নিয়ে অনেক বিতর্ক, অনেক কথা, অনেক ইভেন কি কোচরাও, ইজিপ্টের কোচ তো একদম সরাসরি বলেছেন, অনেক প্লেয়াররা বলছেন। তো এখন সেটা আর্জেন্টিনার যে ফাউল হচ্ছে না, বা হলেও সেগুলো মানে একটা হলুদ কার্ড হচ্ছে, অন্যদের অল্পতেই রেড কার্ড হচ্ছে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে আর্জেন্টিনা কি সেটা অ্যাডভান্টেজ নিয়ে ফাইনালে সেই এখন পর্যন্ত টাফ গেমটা খেলবে? এই রিভিউতে সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে মেক্সিকো, সেকেন্ড যে হয়েছে আর্জেন্টিনা, পরিসংখ্যায় বলে, পরিসংখ্যান ঠিক। তো এইভাবে যদি, আর এমনও ওখানে রেফারিরা
ফরওয়ার্ডের প্লেয়াররা স্ট্রাইকাররা হুম, একটু এক্সট্রা উইতান দেয় দুই দলেরই। অ্যাডভান্টেজ দিচ্ছে। হ্যাঁ, তারা যেমন সেফ গার্ড দেয়, নাহলে শিল্পটা উঠে যাবে গিয়ে। হুম, মধ্যে মনে হয়েছিল যে ফরওয়ার্ড যারা খেলতো পুরা টিম খেলতেও অসুবিধা হইতো, মাইর খাইতে, হুম, রাফ ফাউল করতো হুম, আটকানোর লিগা। হুম, কারণ ফেয়ার প্লে খেললে তো পারতেছে না, হুম, তখন বাধ্য হইয়া দ্বিতীয় পথ নেয়, গায়ের জোরে হয়, গায়ের জোরে যে হয়। কোনো ভাবে হোক হুম। তারা আটকাও। হুম, রেফারিরা কিন্তু ফিফার নিয়ম হয়েছে যে রেফারিরে কওয়া হয়েছে যে তারারে বাঁচানো যায় মানে ফরওয়ার্ডদের মানে খেলাটা নষ্ট হয়ে যাবে, কেউ আর তো মানে শিল্প বল প্লেয়ার আইতো না। হুম। এখন এই যে স্পেনের যে স্পিড সেটাকে নিষ্ক্রিয় করার জন্য আর্জেন্টিনা কি সেটাই টাফ গেম খেলবে মনে হয় বলে মনে করেন, অ্যাটলিস্ট প্রথমে হোক বা মাঝে হোক বা শেষে হোক, যখন হোক। আর স্পিডটাকে নষ্ট করার জন্য কি? হ্যাঁ, জেনারেলি বিজ্ঞান বলে দুটোই যদি স্পিডে খেলে হবে না, একদম বিজ্ঞান slow এটা যায়। হয়। একটাকে কিন্তু আর্জেন্টিনা কি অতটা স্পিড ধরতে পারবে? আর্জেন্টিনা করে কি দেখবেন, স্কলারের একটা সাংঘাতিক লাস্ট ম্যাচটাতে তিনখানা যে তার চেঞ্জ, হুম, হ্যাঁ, এটা প্লেয়ারদের সাংঘাতিক। তিনখানা চেঞ্জে পরপর তিনখানা change, হ্যাঁ। এটা তার হচ্ছে এই যে আপনার রিজার্ভ বেঞ্চটা অত্যন্ত শক্তি এবং সুচারুরূপে উনি ব্যবহার করেন, সেই জন্যই ভয় পান। এই যে একটা কথা, হ্যাঁ, রিজার্ভ বেঞ্চ যদি ভালো না হয় হুম, সেই টিম ভালো খেলতে পারে না। কারণ আপনি পরবর্তী প্লেয়ার যদি তার সমকক্ষ একটা না নামাইতে পারেন, হুম। তবে তো টিম দুর্বল হয়ে পড়ে যায়। মানে একটা এক টিমের চিন্তা করো। রিজার্ভ কতটা শক্তিশালী তার যত উপর যার যেই টিমের রিজার্ভ বেঞ্চ ভালো, হুম। শক্তিশালী, এই টিম সবসময় ভালো খেলবে। না, তার এখন বারবার যেটা আসছে মাথাতে, যারা মানে আর্জেন্টিনা বিপক্ষে যারা চাইছে, তারা কিছু শুনতে চাইছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যে এই যে এইজ, আপনি এইজ অ্যাভারেজ হ্যাঁ। যেটা না, বলছেন, স্পেনের এইজ অনেক কম, অনেক কম। তাহলে এখন Average যদি স্পিড, ইউরোপিয়ান 23, স্পিড 20-23 অ্যাভারেজ average। 20-21 এরকম speed, সেই তুলনায় আর্জেন্টিনা অনেক একটু বেশি বয়স কম। বয়স বেশি। এখন তাদের এই যে যদি আমরা স্পিডের কথা বলি, তাহলে স্পেন এগিয়ে আছে স্পিডে। আর্জেন্টিনার এখন ল্যাটিন আমেরিকার যে স্কিল, আর্জেন্টিনার স্কিলের উপর ডিপেন্ড করে, সেখানে মেসি হোক বা অন্যান্য যারা আছে তারা হোক। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্পেনের স্পিডটাকে ভাঙতে আর্জেন্টিনা কি পথ অবলম্বন করবে? তারা কি স্ট্র্যাটেজি পাল্টাবে, মানে এখন হ্যাঁ, আমি ফরমেশন যেরকম পাল্টাবে না অন্যভাবে? ফরমেশন তো যা আছে তাই করবো, তারা এটার বাইরে যেত না। আচ্ছা, ফরমেশন ওই এই ফরমেশন ওই 4-4-2 খেলবে। এরকমই আগে। ওই জায়গাটায় গিয়া খেলবো প্রথম 10 মিনিট। হুম। একটু যদি ভয় থাকে, হুম, আপনি যদি ফ্রি খেলেন, আপনার আমি ধরে রাখতে পারবো না, হুম, আপনাকে ফ্রি খেলতে দিব না, ওকে, তো ওইভাবেই থাকবো। হুম, আর আমার মনে হয় যেমন লিও মেসি কিন্তু নিচে নামে না, হুম, সেন্টারের লাইনটার এইখানেই ঘোরাফেরা করে, হুম, এদিকে নয় এদিকে নয়। হুম, এই কাউন্টার অ্যাটাকটা যদি ধরে, আমার মনে হয় না স্পেনের এত ভালো ডিফেন্স হুম। ভুল না করলে তার মেসি কারেক্ট করতে পারবো না। ওকে, তাহলে এখন এই যে রাইট উইং দিয়ে ইয়ামালের যে গতি ও হ্যাঁ, ড্রিবলিং, হ্যাঁ। মানে সেটা মানে স্পেনের একটা প্রধান অস্ত্র, এটা তো নিশ্চয়ই অস্বীকার্য। মানে এখন স্পেনের যে প্রধান অস্ত্র, সেখানে আর্জেন্টিনার লেফট ব্যাকে যারা রয়েছে এবং লেফট সেন্টার ব্যাকে, যেটা মনিমেদা বলছিলেন যে অতটা মানে এই মুহূর্তে শক্তিশালী মনে হচ্ছে না, সেখানে এদের জন্য একটা বড় পরীক্ষা হবে। তা এখন তারুণ্যের এই গতি বনাম অভিজ্ঞ ডিফেন্স কাকে এগিয়ে রাখছে না, এখানে তো একটা- আজকে রাতের জন্য? এখানে অ্যাডভান্টেজ তো অবশ্যই স্পেনের, কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে মুশকিলটা হচ্ছে যে এই ম্যাচটা যদি আপনার এই 55-60-70 মিনিট পর্যন্ত যদি দেখা যায় স্পেন গোল। এগিয়ে গেছে বা গোললেস, হুম। তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হবে। স্পেন ধরুন এগিয়ে গেল, আমি গোললেসের কথাটা পরে আসি, হুম। স্পেন এগিয়ে থাকতো, এই 60-70 মিনিটের ভেতরে কিন্তু স্পেনকে হয় আরো এগোতে হবে, আর এই গোলটাকে ধরে রেখে যদি তারা ডিফেন্সিভ খেলতে চায় তাহলে তবে বিপদে পড়বে বিপদ। ওরা। ঠিক, বিপদে আগে পড়বে। যারা পড়েছে আর ইংল্যান্ডের খেলাটা মতো ধরুন হবে। 0-0 হয়ে গেল, হুম। এই জায়গার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে ওদের যে রিজার্ভ বেঞ্চের যে আপনার এনজো ফার্নান্ডেজ যখন দ্বিতীয় অর্ধে নামে, হুম। ও এখন পর্যন্ত মানে 80 মিনিট 90 মিনিট ফুটবল খেলেছে, ঘটনাটা এরকম না। হুম। সেকেন্ড হাফে নামার পরিপ্রেক্ষিতে ওর যা গতিবেগ হুম। এবং ওর যা অ্যান্টিসিপেশন ইনসাইড দ্য বক্স এবং জাস্ট আউটসাইড দ্য বক্স, এই বাইরে বিপক্ষের মিডফিল্ডকে আটকে দেওয়ার মতো দক্ষতা এই ছেলেটার আছে, যার ফলশ্রুতিতে স্পেনের যতই আক্রমণ ভাগ উঠে আসে, স্পেনের একটা সুবিধা আছে, আমি যার কথা বলছিলাম ওই যে পেড্রো পরো, এই যে 12 জার্সি নাম্বার 12 যে গোলটা করলো লাস্টে,
একে অ্যান্টিসিপেট করে, ওর যে দৈহিক উচ্চতা, তার গতিবেগ এবং অ্যাকিউরেসি, এটা একটা অ্যাডভান্টেজ ওদের। যেমন পাশাপাশি বা আমাদের পরে লৌটারো মার্টিনেজ, এরা যখন নাম শেষ দিকে যখন ঝাঁপিয়ে পড়েন, এটা কিন্তু মারাত্মক হতে পারে। ফলে ওই সময়ে আপনি মাঝমাঠে রড্রি বা পেড্রি এদের কথা যা বললেন স্পেনের, তাদের আদৌ কতটা জায়গা পেতে পারে এখানে সন্দেহ আছে। সেখানে স্পিডটাকে কন্ট্রোল করতে গিয়ে ক্লাসিক যে মানে ক্লাসিক্যাল যে ফুটবল, যেটাকে আমরা বলি ল্যাটিন আমেরিকার ঘরানার ফুটবল, এই ক্লাসিক্যাল ফুটবলটাকে দক্ষতার সঙ্গে প্রতিহত করতে হবে স্পেনকে। তা না হলে এই আমাদের মেসি বা ধরুন এই লোপেজ বা মার্টিনেজ এদের রক্ষা করা, বা আলভারেজের কথা আমরা বললাম না বটে, আমরা মানে একটা অসাধারণ ফুটবলার, একে ছেড়ে রাখা মানে বিপদকে টেনে আনা, ঘরে টেনে আনবে। ফলে এই সমস্ত ফুটবলারের দিকে নজর রাখতে গিয়ে যদি স্পেন শুধুভাবে আমরা ম্যান টু ম্যান আটকাবো, বা আলভারেজকে দেখবো, বা ধরুন মার্টিনেজকে আটকাবো ইত্যাদি চিন্তা ভাবনা করলে স্পেন কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা। আমি মানে আমার কথাটা বলা শেষ করছি এই দিয়ে, যদি স্পেনকে আপনি একটা ঘড়ি ধরেন, তাহলে ঘড়িটা তার নিজের মতো চলবে, তার নিজের সময় দেবে, নিজের নিয়ন্ত্রণের, নিজের ওই নিয়ন্ত্রিত পাস টাসগুলি নিয়ে আমি স্পেনকে একটা ঘড়ির সঙ্গে তুলনা করছি। কিন্তু আর্জেন্টিনা জাহাজের কম্পাস, সে কিন্তু তার কোনো মানে সে সময়টা বলতে পারে না বটে, কিন্তু নির্দিষ্ট পথটা দেখিয়ে নিয়ে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর অবশ্যই আমরা আবার ফিরে আসবো। দর্শক বন্ধুরা, আমরা আজ অবশ্যই এই যে ফুটবলের মহারণ তা নিয়ে আমরা নানা ট্যাকটিক্স কি, কে কোন টিম কোন ট্যাকটিক্সে খেলতে পারে সেসব নিয়ে আলোচনা করছিলাম। আপনার সঙ্গে থাকুন, ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি। বিশ্বকাপের মহারণ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে আপনারা রয়েছেন স্পোর্টসিয়নের, আর আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট ক্রীড়াবিদ রয়েছেন নূপুর দাশগুপ্ত, প্রাক্তন ফুটবলার কাম কোচ, এবং ক্রীড়াবিদ তথা সাংবাদিক মণিময় রায় রয়েছেন আমাদের সঙ্গে। নূপুরদা, এই যে মেসি এখন প্রথাগত উইঙ্গার নন, উনি মাঝ মাঠে নেমে এসে খেলা তৈরি করেন। এখন স্পেনের যে ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার ব্যাকদের মধ্যে বোঝাপড়া মানে মেসিকে আটকানোর জন্য কতটা মানে গুরুত্বপূর্ণ হতে পারে? যেহেতু মেসি কি করতেছে, তার ডিফেন্সটারে এখান থেকে তুলে আনার চেষ্টা করতেছে, মিডলে যেহেতু আইতেছে, হাফ মাঠের থেকে খেলা স্টার্ট করতেছে, রাইট আউটের থেকে বল লই আবার ভিতর দিকে উঠতেছে, হাফ লাইনের দিকে আইতেছে, তার মানে ডিফেন্সটারে একটু আসো, এগিয়ে আসো, আমাকে ধরার জন্য এগিয়ে আসো, ওখানে গ্যাপটা তৈরি, ওই গ্যাপটা গোলপোস্টের সামনে তার যে সতীর্থ আছে তারা এটা ফিল আপ করে। খেলার মধ্যে দেখেন, আজকেও দেখেন যে এখানের মধ্যে 1-2 একটা পাস খেলি গোল পোস্ট পেয়ে যায় এই মাঝখানটায়, এটা নিয়ে আসে প্লেয়ারের তুলে নিয়ে আসে, এটাই বড় প্লেয়ারের গুণ। ঠিক। এই যে মেসি যখন ডিপে নেমে এসে বল ধরবে, মানে তখন স্পেনের সেন্টার ব্যাকরা কি লাইন ছেড়ে উপরে এসে তাকে মার করবেন, নাকি রুদি একাই মেসির পাহারা দেবেন? খুব বেশি নামেন না কিন্তু আচ্ছা, উনি ওনার বয়স সম্পর্কে ওনার নিজের আন্দাজ আছে, যার ফলশ্রুতিতে সাংঘাতিক দৌড়চ্ছেন এমনও না ঘটনাটা, যে মানে একজন স্প্রিন্টারের মতো দৌড়চ্ছেন, ইয়ামাল যেরকম ভাবে দৌড়চ্ছেন এরকম উনি পারবেন না, উনি বোঝেন, সেজন্য খুব বেশি নামেন না, একেবারে হাফ লাইনের ওপর, মাথার ওপর, আর সেন্টার লাইনটা ক্রস করে এরকম জায়গাটাতে উনি ঘোরাফেরা করেন। এতে হয় কি, আমরা ক্রিকেটের দিক থেকে যদি চিন্তা করি, একসময় বলতেন মানে পাকিস্তানের ক্রিকেটাররা বলতেন যে সচিন তেন্ডুলকার মাঠে এলে আমরা যত বেশি ভীত হই, অনেক বেশি চিন্তায় থাকি উনি যখন প্যাভিলিয়নে থাকেন। ঘটনাটা এরকম, যদি মেসি এই সেন্টার লাইন কাছাকাছি থাকেন, তাহলে ডিপ ডিফেন্সটা অত্যন্ত সতর্ক থাকবেন, এরা আর উঠতে পারবেন না। অর্থাৎ আপনার সেন্টার মানে যারা আক্রমণ ভাগে থাকেন, এতে মানে শুধু মেসির যে পদচারণাটা ওই জায়গাটায় সেন্টার লাইন বরাবর, এতে অন্তত 4 থেকে 5 জন প্লেয়ার ওদের নিজেদের রক্ষণে রাখতেই হবে, যার জন্য মেসিকে এদের আক্রমণ ভাগের খেলোয়াড় কমে যায়, যার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে তারা তালগোল পাকে। যে ভুলটা ইংল্যান্ড যে ভুলটা করলো, মেসিকে ছেড়ে দেওয়া, মানে ধরুন এই যে মূল খেলাটা 90-92 মিনিটে গিয়ে খেলাটা হয়ে গেল। এই যে নূপুরদা যেটা অসাধারণ ভাবে বললেন যে ডান পায়ে যে চিপ করলো জয়সূচক গোলটা, যেটা শুধু মাথা লাগানো ছাড়া তো আর কোনো কাজ ছিল না, এই যে
মেসি উঠে গেলেন, কত কটা ডিপ ডিফেন্ডার ওইখানে ছিল, একজনও টাচ করতে পারলেন না মেসিকে। এই হচ্ছে ক্লাসিক ফুটবল। এই জায়গায় দাঁড়িয়ে শুধু আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা অসাধারণ প্রশ্ন, যে এইখানে থাকলে ওরা কি করবে, ওরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকবে, কারণ একে রক্ষা করা বড় মুশকিল। মেসি সম্পর্কে সবাই সতর্ক থাকেন, যার জন্য স্পেনের কোচ ইয়াকে আর্জেন্টিনাকে ফাইনালে চায়নি। শুধু তা না, মেসিকে আটকাতে গেলেই লগের যে প্লেয়ার আছে না, সঙ্গে প্লেয়ার তাদের কি ফ্রি হ্যান্ড হয়ে যায়। ঠিক, অনেক ওদিকে রাখতে গেলে এটা শুধু মেসি নয়, যে কোনো দলের স্টার প্লেয়ারকে এখন এমবাপ্পেকে মার্ক করতে গিয়ে যদি 2-3 জন প্লেয়ার ওখানে আটকে যায়, তখন ফ্রান্সের বাকি অনেকেই আছে আশপাশে ফাঁকা হয়ে যাচ্ছে। গোল তো তারাই করতেছে। ঠিক, এখন সবাই সবসময় স্টার প্লেয়াররাই গোল করে তা নয়, এবং সবাইকে 1-to-1 মার্ক করতে গেলে স্টার প্লেয়ার চান্স পেয়ে যাচ্ছে বেশি। এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। 10 গোল করলো এমবাপ্পে গতকাল 6-4-এর পর, সেখানে আমরা দেখলাম এখন 10 গোল। ফাইনালে ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে মানে গোল্ডেন বুটের দরে কি মনে হয় মেসির? আরো আমার মনে হয় কি মেসির করতে হবে 11 করতে, একটা মানসিক চাপ থাকবো গোল্ডেন বুটের জন্য। যদি গোল্ডেন বুট ছেড়া দেয় যে আমার প্রয়োজন নাই, আমার ট্রফিটা দরকার, ওইটা চাইলে আমার মনে হয় ওইটাই ঠিক করবো। তাহলে ব্যক্তিগত খেলা না তো এটা, যদিও পুরস্কার ব্যক্তিগত দিতেছে, ফুটবলটা 11 জনের খেলা, 11 জনের মুখে হাসি ফোটানো বা বিশ্ব তার দেশের সব দর্শকের মুখে হাসি ফোটানোটাই আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। এই ব্যক্তিগত গোল্ডেন বুটের কোনো মনে হয় গোল্ডেন বুটের ইয়েতে নিজে গোল করার প্রবণতা দেখা যেতে পারে মানে মেসির মধ্যে। 100% আর্জেন্টিনার ফুটবলার মেসি, এবং আর্জেন্টিনার হাতে পরপর দুবার বিশ্বকাপ তুলে দিয়ে ব্রাজিলকে ধরতে চাইবেন উনি। উনি গোল্ডেন বুটের যদি দৌড়তেন তাহলে ইংল্যান্ডের সঙ্গে তার সুযোগ ছিল, যে যেটা 1-1 হলো, সেই গোলটা তিনিও করতে পারতেন। মানে আলটিমেটলি শেষ টোকাটা তো তার বুটের থেকেই এসছে। উনি যে জায়গায় স্পেসটা পেয়েছিলেন উনি একটা চেষ্টা করতেন। 16 ম্যাচ খেলার মতো মানুষ এই ওনার মানসিকতা নেই। আমার ধারণা উনি যত কটা স্টেটমেন্ট পড়েছি এই পর্যন্ত, উনি চান যে, উনি তো নিজেও বুঝতে পারছেন আগামী 4 বছর পরে উনি বিশ্বকাপে আসবেন, উনি এটাই তার শেষ বিশ্বকাপ, শেষ বিশ্বকাপটাকে মাথায় নিয়ে উনি বেরোতে চাইছেন। এর জন্য গোল্ডেন বুট তাকে খুব একটা আমল দেব না আমার মনে হয়। তাহলে এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মিস করে গেলাম, যেটা হচ্ছে যে 90 মিনিটের খেলা হলে কাদের অ্যাডভান্টেজ থাকতে পারে, আর যদি কোনো কারণে খেলা 90 মিনিট থেকে বেরিয়ে এক্সট্রা টাইমে যায় তখন কাদের, এটা আপনারা কিছুটা বলেছেন যে তখন আর্জেন্টিনা ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু যদি পেনাল্টি শুট আউটে যায় তাহলে অ্যাডভান্টেজ কার হতে পারে? সেখানে মার্টিনেজের এতদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগবে, নাকি স্পেনের গোলকিপারের অ্যাডভান্টেজ পাবে, যারা যে মাত্র একটা গোল হজম করেছে গোটা এই বিশ্বকাপ? তবে অনেক সময় দেখা যায় কি যে ভালো পেনাল্টি সেভ করে, হ্যাঁ খেলার সময় তো ভালো ওইখানে করে না। আপনি দেখবেন অনেক সময় যেসব টুর্নামেন্ট হয় মানে নকআউট, মার্টিনেজকে এগিয়ে রাখছেন, মার্টিনেজ পেনাল্টি স্পেশালিস্ট, যে দেখা গেছে খেলার কোচরা তাই করে, যে ভালো পেনাল্টি আটকাতে পারে হ্যাঁ ফার্স্ট 11-এ আসে না। আচ্ছা, যখন দেখা যায় যে এক্সট্রা টাইম যেতেছে গিয়া আয় পড়বো, তখন গোলকিপার চেঞ্জ করে, ওকে রিপ্লেস করে, মানে পেনাল্টি শুটআউট স্পেশালিস্ট গোলকিপার। এর আগে যে নতুন তরুণ গোলকিপারটা গোলটা খেলো, যে বুকের থেকে বল বেরিয়ে গেল, তারা কিন্তু এই উদ্দেশ্যে লামানো ছিল যে খেলাটা এক্সট্রা হ্যাঁ ইনজুর্ড হয়েছে, প্লাস এক্সট্রা টাইমে যে খেলাটা যায়, তবে আমার ওর প্রয়োজন আছে। ওকে, তবে এখানে মার্টিনেজের অ্যাডভান্টেজটা ঠিকই বলছেন, এটা আসলে ওর দিকে তো সিমানের দিকে তো শট কম হয়েছে, ডিপ ডিফেন্সটা স্ট্রং বেশি, পরীক্ষার মুখেই পড়েননি এই মানে স্পেনের টেস্টেড, ততটা টেস্ট হয়নি, সিমানের ব্যাপকভাবে টেস্টেড হননি। সেই দিক থেকে মার্টিনেজ কিন্তু প্রমাণ করেছেন, একাধিকবার প্রমাণ করেছেন, গোলও খেয়েছেন, প্রমাণও করেছেন একাধিকবার। ইংল্যান্ডের সঙ্গে তো ফার্স্ট হাফটা ইংল্যান্ডের ছিল, ফার্স্ট হাফ টোটালি ইংল্যান্ডের ছিল, এখানে মানে প্র্যাকটিক্যালি আর্জেন্টিনা ইংল্যান্ডের ফার্স্ট হাফে মানে আরো একটা গোল ইংল্যান্ড দেওয়া উচিত পাওয়া যায়নি প্র্যাকটিক্যালি। এই জায়গায় দাঁড়িয়ে মিশরের নিশ্চয়ই একই কথা, একই রকম। মার্টিনেজ যদি না দাঁড়াতেন, না দাঁড়াইতো, ভয়ঙ্কর অবস্থা হতো সেদিন।
আর্জেন্টিনা আসলে মানে ব্যাপক লড়াই করে করে তো এসছে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ হতে পারে আর ফাইনালে। আরেকটা কথা বলি আমি, প্রত্যেক খেলারই কিন্তু একটা টিমের অফ ডে থাকে। একদম একদম। এই আপডেট আজকে কার হবে? ফ্রান্স কিন্তু স্পেন কিন্তু এখন পর্যন্ত আটকাইছে না, ভালো খেলছে। অফ ডে আসেনি এখন, না, দুটো টিমেরই আসেনি, আর্জেন্টিনারও আসেনি, তার জন্যই তারা ফাইনালে এসেছে। অনেকে আজকে এই জায়গায় মানে আজকে অফ ডে কার হবে সেটা দেখার, এবং শুধু দলগত ভাবে না, এখন ব্যক্তিগত ভাবে এখন লিয়ামেল না মেসি না একটা স্পটে অফ ডে হয়ে গেলেই তো বিপদ। এই সমস্ত ম্যাচে ধরুন আপনি 3 হাফে খেলছেন, 3টে হাফের ভেতরে একটা হাফ অফ হয়ে গেল, আপনি তো বিপদে পড়ে গেলেন। মানে এটা তো একটা মালার মতো, তো ছন্দ, একটা ছন্দ কেটে গেল গিয়ে। হ্যাঁ, এই যে ঢিল জায়গাটা না, মালাটা নড়বড় হয়ে যায় না, একটা ফুল খুললে ফিরে গেলে সেম অবস্থা হয় টিমের। এই ফাঁকটা দিয়েই বারবার অ্যাটাক করতে থাকে। এখন আজকার অফ ডে থাকে, আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র, আর কয়েক ঘন্টা অপেক্ষা। সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে, গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা মাঠে এসে গেছেন, এবং যারা মাঠে দেখবেন মাঠে এসে গেছেন, বা যারা জায়ান্ট স্ক্রিনে দেখবেন সেখানে পৌঁছে গেছেন অনেকেই। আমাদের রাজ্যেও আমাদের শহরেও অনেক জায়গায় জায়ান্ট স্ক্রিনে কথা হচ্ছে। কথা একটু মনে করিয়ে দেন দর্শকদের, যে এই যে আমাদের মধ্যান্তরের সময় যে আধ ঘন্টার উপরে যে নাচ গান, এই যে নাচ গান, যে এটা বোধহয় আমরা দেখুন না, এটা বোধহয় যারা মাঠে থাকবে তারা দেখবে। খেলাটা তো এতে খেলা এফেক্টিভ, কারণ বডি একবার ঠান্ডা হয়ে গেলে কি মানে দ্বিতীয় হাফের মানে প্রত্যেকবার খেলার ছন্দটা কিছুটা হলে আবার নতুন করে শুরু হয় না, তা না, শুধু ফিজিক্যালি বডি ঠান্ডা যদি হয়ে যায় আবার গরম করে, তো তখন প্লেয়ার চুট পাইতে পারে। যদি বিতর্ক হয় পরবর্তী সময় না হইব, ঘটনাটা তো আগে ঘটে হবার হয়ে যাবে তখন। এখন এটা কোন দল এটা অ্যাডভান্টেজ পেতে পারে, কোন দল এটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেতে পারে। আপনার ভালো প্লেয়ারটা রগে টানা পড়লো, ঠিক, আর তারা ওদিকে অ্যাডভান্টেজ পেয়ে গেল। ওকে, এখন একটা শেষ প্রশ্ন, এক কথায় প্রেডিকশন কার দিকে, কাকে প্রেডিক্ট করছেন নুপুরদা? আমি তো আর্জেন্টিনার প্রেডিক্ট করছেন, কারণটা হলো মেসি, অভিজ্ঞতা, মেসি প্লাস যেখানে খেলাটা আটকে যাবে গিয়া, মানে ডিফেন্স অর্গানাইজ হয়ে যাবে, ওই জায়গা কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমেই খেলাটা বাইর করে আনতে হবে। এটা ইমেল এর বেলা হইতে পারে, মেসির বেলা হইতে পারে। ওকে, আপনার প্রেডিকশন আর্জেন্টিনা মনে হয়? মানে এই পর্যন্ত যা ম্যাচটা চলছে, নুপুরদার সঙ্গে যদি নুপুরদা জিতে যান আমি খুব আনন্দিত হব, কিন্তু আমার মনে হচ্ছে যে, আমার ধারণা যে গতিশীল ফুটবলে স্পেনের অ্যাডভান্টেজটা বেশি। ওকে, তাহলে নুপুরদা বলছেন চতুর্থবারের মতো আর্জেন্টিনার ঘরে বুয়েনোস এরিসে যাবে এবার কাপ, আর মনিমদা বলছে মাদ্রিদ নাচবে। চলুন আর কয়েক ঘন্টা পর আমরা দেখব কার প্রেডিকশন ঠিক হয়। অসংখ্য ধন্যবাদ মনিমদার সঙ্গে থাকার জন্য। নুপুরদা, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার। তাহলে হিসাব নিকাশ, রণকৌশল আর পরিসংখ্যানের খাতা উল্টানো কিন্তু শেষ, দর্শক বন্ধুরা। এবার অপেক্ষা মাঠের লড়াই। ফুটবলে আসলে কোনো ছক বা কোনো রেকর্ডের ধার ধারে না। 90 মিনিটের সবুজ গালিচায় যারা স্নায়ু ধরে রাখতে পারবে, শেষ হাসি হাসবে তারাই। আজ কি মাদ্রিদের আকাশে উড়বে স্পেনের তারুণ্যের জয়কেতন, নাকি বুয়েনোস আইরেসে রাস্তায় আরো একবার ট্রফি নিয়ে উৎসবে মাতবেন লিওনেল মেসি? ইতিহাস তৈরি হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। দেখা যাক কার হাতে ওঠে 2026-এর ট্রফি। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।